নিশ্চিতভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে, তারই কাজ হবে। সে কে? সেটা কে? বিনা দাওয়াতে যে পাকিস্তানের বিরিয়ানি খেয়ে এসেছে। আর শুভেন্দু অধিকারী যে কাঁথিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চাগুলো বাড়ি আসুক। আর দম থাকলে বর্ডারে গিয়ে বলুক না, দম থাকলে বর্ডারে গিয়ে বলুক। আর ওদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলুক 24 ঘন্টা তো টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে। আমাদেরকে ছেড়ে দিক। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক। এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব, পাকিস্তান বলে দেশটাকে মানচিত্র থেকে মুছে দেব। ওরা এটা করবে না, তাহলে পলিটিক্সটা হবে কি করে? 2019 সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো, 300 কিলো বিস্ফোরক দিয়ে এসে 40টার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল। তখন আমরা আওয়াজ তুলেছিলাম এর তদন্ত হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের 6 বছর হয়ে গেল, আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের উপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল। কোন জায়গায় একটা মনে হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই। এটা দরকার তোমাদের, প্রশ্নটা করা দল মোদীকে দরকার, অমিত শাহকে বলা দরকার যে তোমরা 370 ধারা বাতিল করেছো, তোমরা নোটবন্দির পরে বললে যে কাশ্মীরে আর জঙ্গি কার্যকলাপ চলবে না, তাহলে এত বড় কাণ্ড কি করে ঘটলো? পাকিস্তান থেকে যদি জঙ্গিরা আসে 300 কিলোমিটার পার করে এসে আমার দেশের 27টা নাগরিককে শহীদ করে দিয়ে চলে গেল, তাদেরকে তোমরা কিছু করতে পারলে না, এর জবাব তুমি দাও। এটা দরকার নয়? এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব ঠেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে, সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। প্রশ্ন করা দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 এর মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না ভাই। কটা পয়েন্ট উঠে আসছে যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো, তদন্ত সাপেক্ষ। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, বর্ডার থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চালিয়ে 17-27 জনকে শহীদ করে আবার চলে গেল। তাহলে আমাদের সেনারা কি করছিল? প্রশ্ন থাকবে তো ভাই। কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেনা থাকে, ওখানে ছিল না কেন? আপনারা জানেন না? আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে, ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন, তাকে শহীদ করে দিয়েছে। ফ্যামিলিতে গিয়েছিলাম, আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব সময় ছবি তুলে পোস্ট করতে না, কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে, মিডিয়াও নিয়ে যায়নি। আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি, শুনেও আমি অবাক। যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় 2 ঘন্টা বাদে সেনারা এসেছে তাদেরকে উদ্ধার করতে। তো এই 2 ঘন্টা কোথায় ছিল? যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা কোথায় ছিল? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক পার্টির নেতৃত্ব, একটা ব্লকের নেতৃত্ব আমাকে বললো ভাইজান আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম। সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো। বললো যখন নিচে থেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছি, নিচে একবার জিজ্ঞাসা করলো আপ কাহাं से आए हैं? फोर्स कहां से आए? किस बारे आए हैं? কেন এসেছেন, কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন, আইডি কার্ড দেখান, সব চেক করলো। ঘোড়ায় চড়ে উঠলাম, এসে ওই ভ্যালিতে ঢোকার আগে, যে অর্থাৎ ওটা পার্ক আর ভ্যালি, মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম, আবার ফোর্স চলে আসলো, জিজ্ঞাসা করলো। টিকিট যখন কাটলাম, টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব, ওখানে ফোর্স ছিল, ওই ফোর্স থেকে আবার জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছেন, না এসেছেন, কি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তারপরে ঢুকতে দিল। বলছে ভেতরে ঘুরছিলাম, ওকে যদিও করেনি, মানে ও
কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে, ভেতরে ঘুরছে, ওর মধ্যে আবার সেনা গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো, কেন এসছো না এসছো, মানে এত নিরাপত্তা আঁটোসাঁটো। যদি এত নিরাপত্তা আঁটোসাঁটো থাকে তাহলে ওই জঙ্গিগুলো, ওই বর্বরগুলো ধুকুলো পার্কের মধ্যে গেট লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল, টাইম পেলে কোথা থেকে ভাই? প্রশ্ন থেকে যাচ্ছে না? এটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে, মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায়। ওই জন্য কি করছে, এই ফলওয়ালাকে যে বলছে, ওই কাশ্মীরের শাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন তাকে ধরে টানাটানি করছে, ওই রিকশাওয়ালাকে ধরে টানাটানি করছে, এতে গুলিয়ে দিবার চেষ্টা হচ্ছে। প্রশ্ন ওটা দরকার, তোমার আইবি কি করছিল? তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো বড় বড় জ্ঞান দিচ্ছ, কিন্তু আইবি ফেল হলো কেন? ফেল হলো না ফেল করানো হলো? 2 ঘন্টা পরে আর্মি আসলো কেন? তাদেরকে আসতে দেয়া হলো না, না খবর তাদেরকে পৌঁছানো হলো না? এটা জানতে হবে আমাদেরকে। এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তদন্ত করবে কে? 2019 সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো, 300 কিলো বিস্ফোরক দিয়েছে, 40টার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল। তখন আমরা আওয়াজ তুলেছিলাম এর তদন্ত হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের 6 বছর হয়ে গেল, আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের উপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল। কোন জায়গায় একটা মনে হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই, কিছু লুকিয়ে যাচ্ছে না? তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি? এটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত করলে উঠে আসবে। আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে, বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমরা সজাগ সতর্ক থাকবো। একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। প্রথম কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে, যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে? পাওয়া উচিত কি? তারা সর্বোচ্চ শাস্তি পাক, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া। কারা কারা সহমত হাত তুলুন তো। একটাও না ছাড় পাই তো নাকি? এই উপরে কারা আছে তাই তো নাকি ভাই? কিন্তু এই খুঁজে বার করার দায়িত্বটা কার? এই হরিয়ানার এই মুসলিম ফল বিক্রেতার, না আলিগড়ের এই মুসলিম ফল বিক্রেতার, না আপনার এলাকার কোনো ঠেলাওয়ালার, না একটা গরিব চায়ের দোকানদারের? এটা দরকার তো মোদের। প্রশ্নটা করা দল মোদীকে দরকার, অমিত শাহকে বলা দরকার যে তোমরা 370 ধারা বাতিল করেছো, তোমরা নোটবন্দির পরে বললে যে কাশ্মীরে আর জঙ্গি কার্যকলাপ চলবে না, তাহলে এত বড় কাণ্ড কি করে ঘটলো? পাকিস্তান থেকে যদি জঙ্গিরা আসে 300 কিলোমিটার পার করে এসে আমার দেশের 27টা নাগরিককে শহীদ করে দিয়ে চলে গেল, তাদেরকে তোমরা কিছু করতে পারলে না, এর জবাব তুমি দাও। এটা দরকার নয়? এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব ঠেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে। সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। প্রশ্ন করা দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 এর মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে। আমিও ভাবছিলাম ঘটবে, ভালো জিনিস। আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা, ওই বর্বরদের না ছাড় হয়। আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইজিকে বাপ হারা করেছে, আমার ভাগ্নিকে বাপ হারা করেছে, আমার ভাইকে বাপ হারা করেছে, আমার ভাইকে পিতা হারা করেছে। ওই বর্বরদের একটাও না ছাড় পায়। শুনছি বড় কিছু একটা হবে, ভালো কথা, আমরাও চাই হোক। পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে তো যোগ্য জবাব দিতে হবে। 56 ইঞ্চি কি 16 ইঞ্চি এখনই মাপার সময় হয়েছে। ভালো কথা হবে। হতে হতে কি দেখলাম, ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে।
ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না, বাগদা নদী এমনি আমরা দেখি না। পরে পেপারে দেখছিলাম কার কার নাম, আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি, আমি অনেক ইউটিউব দেখি, জ্ঞান হয় অনেক। তো কি হলো, বলছে পানি বন্ধ করে দিয়েছে। ভালো কথা, শুনতে খুব সুন্দর। আমি ভুলে যাচ্ছি না, আমার কাছে রেকর্ড আছে, চাইলে দেখাতে পারবো। পুলওয়ামার অ্যাটাক 2019 সালে হয়েছিল, খেয়াল আছে? সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল, 40টা সেনা শহীদ করেছিল, ছাড় হবে না, আমরা আর পাকিস্তানকে পানি দেব না, পাকিস্তানের চাষবাস কিছু হবে না, বেটাটা না খেতে পেয়ে মরে যাবে। আমিও বলছিলাম ঠিক আছে, ছাড়া হবে না। যে দেশের মানুষ এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে, আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের মধ্যে অশান্তি লাগাবে, তাদেরকে আমরা পানি দেব না। ভালো কথা। কিন্তু তার 6 বছর পরে কি দেখলাম, আবার বলছে পানি দেব না। তাহলে মধ্যখানে পানিটা কে দিল? 2019 সালে বলেছিলেন পানি বন্ধ করে দেব, দেওয়া হয়েছে, আবার এখনো বলছেন পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে পানিটা চালালো কে? কেমন চালালো জানেন? আপনাদের এখানে একটা মাল আছে, নামটা বলে যাচ্ছি গো, দেখো ওটা প্রসঙ্গটা পরে আসছি, ওই নামটা মনে পড়লে আমি বলছি। তো ভুলে যাচ্ছি গো নামটা, কদিন আগে দেখছিলাম, আচ্ছা আসলে বলছি। তাহলে 2019 সালে বললো কি পানি বন্ধ করে দেবো, আবার 2025 বলছে পানি বন্ধ করে দেবো। তাহলে মধ্যখানে চালিয়েছে কে? নিশ্চিত ভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে, তারই কাজ হবে। সে কে? সেটা কে? বিনা দাওয়াতে যে পাকিস্তানের বিরিয়ানি খেয়ে এসেছে। আর শুভেন্দু অধিকারী যে কাঁথিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চাগুলো বাড়ি আসুক। আর দম থাকলে বর্ডারে গিয়ে বলুক না, দম থাকলে বর্ডারে গিয়ে বলুক। আর ওদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলুক 24 ঘন্টা তো টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে, আমাদেরকে ছেড়ে দিক। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক, এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব, পাকিস্তান বলে দেশটাকে মানচিত্র থেকে মুছে দেব। ওরা এটা করবে না। তাহলে পলিটিক্সটা হবে কি করে? মিলে যেভাবে সন্ত্রাসীদের দ্বারাই, খুনিদের দ্বারাই, বর্বরদের দ্বারাই 27টি ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের হত্যা করেছে, এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সাথে সাথে আমাদের রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, এর প্রতিবাদে এবং সংবিধান বিরোধী অনৈতিকভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার যে সংশোধনী নিয়ে এসছে সেটার প্রত্যাহারের দাবিতে আমাদের এই প্রতিবাদ সভা। আমি ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমাদের কার্যক্রম, আমাদের এই প্রতিবাদ সভাকে বিভিন্ন সমাজের মানুষের কাছে, বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষকে। কারণ সকালে যেভাবে বৃষ্টি নেমেছে, আমাদের অফিস থেকে মোসাকে বা দায়িত্বশীলদের বলছে প্রোগ্রাম হবে, তো মানে কনফিউজ ছিলাম যেভাবে বৃষ্টি নেমেছে। কিন্তু এরা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে না ভাইজান প্রোগ্রাম হবে এবং ব্যাপক হারে মানুষের জমায়েত হবে। সত্যিকারের কথা, আমি এসে সেটা প্রমাণ পেলাম যে আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যি লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। তাই ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাবো অবশ্যই প্রশাসনের বন্ধুদেরকে। তারা প্রশাসনের সমস্যাটা কি জানেন? তারা তো আর কিছু বলে না, ওপর নেতৃত্ব যেটা বলে, অফিসার যেটা বলে বড় বাবু বলেছে। থানার বড় বাবুকে জিজ্ঞাসা করা হবে, সে বলে বড় বাবু, তার উপরে বড় বাবু বলেছে। তার উপরে বড় বাবুকে জিজ্ঞাসা করা হয় কে বলেছে, বলছে বড় বাবু বলেছে। এই বড় বাবু করতে করতে এগাট ওগাট করতে করতে কালীঘাটে পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? তা কিছু করেন নেই অনেক ক্ষেত্রে। তারাও চায় না, তারাও চায় না এইরকম ভাবে কাউকে ডিস্টার্ব করার। কিন্তু যখন ওপর থেকে নির্দেশনা আসে, সে ডিস্টার্ব করে। তারা তাদের কাজ করবে। তাদের কাছ থেকে আমি আশা রাখবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। এই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গেলে কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা আপনার পাশে থাকবো। কি ভাই?
তাই প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায় আমরা এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। একটা মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, ওসব বিতর্কে আমি যাব না, সব আপনারা জানেন। আমি টু দা পয়েন্টে আসি। কারণ আজকে বক্তার লিস্টে যারা ছিলেন তারা তাদের জ্ঞান গরিমা দিয়ে আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। না, যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে। হ্যালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না না, ভিজলে শরীর খারাপ করবে। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না, ঔষধের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন। আর আমাদের পার্টির অত স্ট্রেংথ নাই যে সবাইকে মেডিসিন কিনে দেবে। সরকারের দরকার হচ্ছে আমরা অসুস্থ হলে আমাদেরকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সরকার, ওই জন্য একটা মন্দির করে দিয়ে আপনাকে আমাকে ওইখানে আটকে রাখার চেষ্টা করছে। সরকারের কাজ হচ্ছে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, বিশেষ করে প্রাইমারি স্তরের। দুর্ভাগ্য আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমাদের সামনে এখন ইস্যু হিন্দু মুসলমান দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পরিচালিত বা পরিগণিত। আমরা জানি 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের স্কোয়ারে শ্রমিক ভাইরা তাদের কাজের অধিকার কি, তাদেরকে বেশি খাটাতে হতো, খাটিয়ে নিত, তাদের শ্রমের মূল্যায়ন দিত না। তো তারা তাদের নির্দিষ্ট যাতে একটা 8 ঘন্টা তাদের শ্রম দান করবে, এই মর্মে তারা একটা জমায়েত হয়েছিল। সেই জমায়েতে পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, গুলি চালিয়ে একাধিক শ্রমিককে শহীদ করেছিল। পরবর্তীতে 1889 সাল থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা এই শ্রমিক দিবস হিসাবে হয়ে আসছিল। 1923 সালে সর্বপ্রথম ভারতবর্ষে এই শ্রমিক দিবস উদযাপন হয়। আজ এই শ্রমিক দিবসের প্রাককালে অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এটা নামিয়ে দাও ভাই। স্যার, না না, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে। কোনো সময় আমরা আসবো আপনাদের সামনে, বলবো আমার আদিবাসী মায়েদের কাছে আমি এসেছি এর আগে না এসেছে, আবার আসবো। আজকে প্রোগ্রাম আমার বক্তব্য থেকে বড় কথা হচ্ছে আমার ভাইদের নিরাপত্তা। আপনারা আস্তে আস্তে এখানে বিদায় নিন। না 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 না, ছেড়ে দিন, ছেড়ে দিন।